আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা ট্রান্সলেশনের লাইভ ক্লাসে আজকে এসেছি। প্রথম লাইভ ক্লাস আজকে ট্রান্সলেশনের উপর। তোমাদেরকে 12টি গ্রামাটিক্যাল আইটেম আমি কমপ্লিট করানোর চেষ্টা করছি। আমাদের অনার্সে যে 12টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, সেই 12টি গ্রামাটিক্যাল আইটেমের আজকে আমরা ট্রান্সলেশন পর্যায়ে রয়েছি। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা আমাদের গ্রামাটিক্যাল আইটেমকে 3টি ধাপে কমপ্লিট করার চেষ্টা করছি। তোমরা জানো আমাদের 3টি ধাপ হচ্ছে, প্রথমত গ্রামারের আমরা প্রথমেই আমরা সূত্রগুলো কমপ্লিট করছি। সূত্রগুলো হয়ে গেলে আমরা তারপরে চলে যাচ্ছি আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধানে। এরপরে আমরা টেস্ট পেপারসের বিশ্লেষণে এক্সক্লুসিভ সাজেশন সমাধান করব। তাহলে 3টি ধাপে আমাদের গ্রামাটিক্যাল প্রস্তুতি। 11টি গ্রামাটিক্যাল আইটেমের সূত্রগুলো আমি তোমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছি অলরেডি, কিন্তু আমাদের যে ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনটা যদি একটু লাইভ না করা হয় তাহলে কোথাও যেন একটু অসম্পূর্ণ থেকে যায় বলে মনে হয়। তো এই মতো অবস্থায় তোমাদেরকে আমি আজকে ট্রান্সলেশনের লাইভ ক্লাসে এসেছি। তোমাদের কাছে অনুরোধ বা আমার কথা হচ্ছে, তোমরা যারা লাইভ ক্লাসে কানেক্টেড হয়েছো তোমরা একটু আমাকে জানিয়ে দেবা কে কোথা থেকে লাইভ ক্লাসে কানেক্টেড হয়েছো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা লাইভ ক্লাসে কানেক্টেড হয়ে থাকো। তো আজকে লাইভ ক্লাসে তোমরা কে কোথা থেকে কানেক্টেড হয়েছো তোমরা আমাকে একটু জানিয়ে দেবে। প্রিয় পরীক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কানেক্টেড হয়েছে অলরেডি। নেটে একটু সমস্যা আজকে হতে পারে, তো তোমরা একটু কমেন্ট করে দিও। মেহেদি হাসান বাপি ঢাকা থেকে, ফরিদ সর্দার কানেক্টেড হয়েছে। তো আরো অনেকেই কানেক্টেড হয়েছে। তোমরা যারা কানেক্টেড হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিতে পারো আমাকে। আর তোমরা যারা লাইভে কানেক্টেড হয়েছে তোমরা প্লিজ লাইভটি একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে যেটা হবে হচ্ছে, তোমার বিভিন্ন যারা বন্ধু বান্ধব রয়েছে তোমরা কানেক্টেড হতে পারবে এবং ক্লাসটি প্রাণবন্ত হবে। অথবা তোমার একটা লাইফের কারণে হয়তো যে জানে না এখনো পর্যন্ত যে আমার এখানে ক্লাস হয় কিনা, সে হয়তো জেনে যাবে। প্রিয় পরীক্ষার্থীরা, প্রত্যাশা করছি তোমরা লাইভটি সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ। তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও যে ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আমার কাছ থেকে যারা শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো, তাদের অবশ্য ক্লাসটি করতে বেশ খানিকটা ভালো লাগবে এবং মানে এনজয় করতে পারবে। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি তারা তো অবশ্যই অনেকে অর্ডার করেছো, তাদেরটা পথে আছে, এখনো বোধহয় পৌঁছায় নাই অনেকেরই। তো সমস্যা নেই, তোমরা সবাই পেয়ে যাবে এবং আমাদের যে আপকামিং ক্লাসগুলো সেটা করতে তোমাদের অনেক ভালো লাগবে। আমরা আমাদের কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের দিকে চলে যাব। তবে এই মতো অবস্থায় আমরা একটু দেখতে চাচ্ছি যে কারা কারা কানেক্টেড হয়েছে। অনেকেই কানেক্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা থেকে একজন, চুয়াডাঙ্গা থেকে আছো তোমরা। তো বাংলাদেশের যে যে প্রান্ত থেকে জয়েন করছে সবাইকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আজকের যে আমাদের ক্লাস অর্থাৎ ট্রান্সলেশনের ক্লাস করার জন্য তোমাদেরকে বলবো, তোমরা হচ্ছে আমার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বস এর চ্যাপ্টারে চলে যাও। দেখো, আমি তোমাদেরকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের ট্রান্সলেশনটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস থেকেই মূলত হয়ে থাকে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর যে প্রথম সূত্রগুলো পড়েছিলাম, এই রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রগুলো আমাদের যে শুধু রাইট ফর্ম অফ ভার্বসই প্রয়োজন সেটা কিন্তু না। আমাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বসটা আমাদের সেন্টেন্স কারেকশনের প্রয়োজন হয়, এটা আমাদের ট্রান্সলেশনের প্রয়োজন হয় এবং বিভিন্ন আইটেমে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু লাগে। তো রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে, আমার মনে হয় যে তোমাদের অনার্স যতগুলো গ্রামার আছে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো প্লিজ আমরা রাইট ফর্ম অফ ভার্বস থেকে শুরু করছি। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রের রুল নম্বর 1-এ দেখে থাকবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি ছিল কথা, সেটা একটু আমরা আবার একটু রিভাইজ করি। তোমরা বইটা বের করো, আর যারা বইটা নেই সমস্যা নেই, তোমরা মিলিয়ে মানে জাস্ট খাতায় নোট করে রাখতে পারো। আমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছিলাম যে রুল নম্বর 1-এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিন্তু ট্রান্সলেশন করছি। তোমরা কেউ রাইট ফর্ম অফ ভার্বস ভেবে ভুল করো না, এটা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? তো ট্রান্সলেশনটা করবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর সাথে সাথে। আমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়তে যখন পড়ছিলাম তখন বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে বর্তমান কালের কোনো কাজ সাধারণভাবে হয়, চিরন্তন সত্য, অভ্যাস এগুলো বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো এটা চেনার একটা উপায় আছে বাংলায়। আমাদের যেহেতু আমরা ট্রান্সলেট করব, তো সেক্ষেত্রে চেনার উপায়টা আমাদের এখানে বেশি দরকার। সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে, আমাদের বাংলা কাজের শেষে অর্থাৎ ভার্বের শেষে
ক্রিয়াপদের সাথে কি কি থাকবে? তোমার রস্যই থাকবে, এ থাকবে, অন্তস্থ অ থাকবে, ও থাকবে, আচ্ছা, ইত্যাদি থাকবে। এগুলো থাকবে আমাদের, কিন্তু এগুলো আমরা তোমাদের পড়াইছি আমি। তারপর অ থাকবে, ইত্যাদি থাকবে। তোমরা একটা বাক্য যখন পড়বে তখন ওই বাক্যের ভার্বটা আগে প্রথমত তোমরা জাস্ট ফোকাস করবে যে ভার্বটাকে। ওই ভার্বের শেষে যদি তোমার ই থাকে, এ থাকে, অ থাকে, ও থাকে, অ থাকে, তাহলে বুঝতে হবে এটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন তুমি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন কিন্তু তোমার যে কাজ সেটা হচ্ছে গঠনে চলে যেতে হবে। অর্থাৎ এই বাক্যটি গঠন করার জন্য তোমাকে একটা স্ট্রাকচারে চলে যেতে হবে। তো আমাদের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের আর প্রেজেন্ট ফর্ম, মানে V1 যেটা, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে? ফাইন। এখানে একটা কথা আছে যে নোট অফ এন যেটা, বা তোমাদের নোট করে রাখার বিষয়, সেটা হচ্ছে আমাদের 12টি টেন্সের ভিতরে একটা টেন্স ব্যতিক্রম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এখানে কথা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আচ্ছা, মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এই সূত্রগুলো তোমরা পাবে। তোমরা হচ্ছে ট্রান্সলেশন করছি তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে চলে যাব। রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে আমাদের এইগুলো রয়েছে। তো প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে বিষয়টা, আমরা এখন একটু এক্সারসাইজে বা একটু উদাহরণে যাব। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তো দেখো এখানে আমি উদাহরণটা দিচ্ছি। যেমন আমি যদি লিখি যে প্রথম কথাটা আমি যদি বললাম আমি ভাত খাই, মানে একেবারে জনপ্রিয় উদাহরণটা দিয়ে আমি তোমাদেরকে প্রথমে বুঝাই সব থেকে সহজ যে উদাহরণ, আমরা আমি ভাত খাই। এই যে বাক্যটা আছে, এই বাক্যটাকে যদি তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় তাহলে তোমাকে আগে ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। এখন ভার্বটা হচ্ছে কি? ভার্বটা হচ্ছে খাই। দেখো খাওয়া, এই খাওয়ার সাথে দেখো কি যুক্ত আছে? ই যুক্ত আছে, রাইট? তো আমি আগে বলে নিয়েছি যদি ভার্বের শেষে ই প্রত্যয় পাও তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 12টি টেন্সের ভিতরে আর কোনো টেন্স না, শুধু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই যদি হয় আমাদেরকে আগে সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট হচ্ছে আমি মানে আই, প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম নিতে হবে। ভার্ব মানে কাজ, তো কাজটা হচ্ছে খাওয়া, খাওয়া মানে ইট, আই ইট। আর কি খাই? অবজেক্ট হচ্ছে তোমার রাইস। এটা তো সহজ প্রশ্ন, এটা তোমাদের সূত্র না জানলেও অনেকেই পারবা। আচ্ছা, যাই হোক। তো এখন দেখছি তোমাদের কমেন্ট পড়ছে, একটু অনেকে কমেন্ট করেছো। তো দেখো, আচ্ছা, উল্লেখযোগ্য কমেন্ট আছে। তো তার ভিতরে একটা কমেন্ট আছে, কম্পিউটার বোর্ডে ক্লাস নিলে ভালো হতো। কম্পিউটার বোর্ড আমার নাই। আমি যে একটা ক্লাস দিছিলাম গতকালকে আপলোড, সেটা হচ্ছে আমার এক বন্ধুর বা আমার এক স্যার, বন্ধু মানুষ বলা যায়, তো তার কাছ থেকে আমি এটা রেকর্ড করেছিলাম। এর জন্য আসলে আমার কম্পিউটার বোর্ড নেই, কিনলে তোমাদেরকে অবশ্যই করাবো, অসুবিধা নেই। তো আরো অনেকেই কমেন্ট করেছো, তো কমেন্টগুলো আমরা পড়ে নিচ্ছি, আগে আমাদের পড়াশোনা শুরু করি। তো দেখো, আই ফ্রাইস, আমি ভাত খাই। এরপর যদি আমি বলি তোমাদের যে তিনি দেশকে, আচ্ছা, বা সে, আমি সে দিয়ে বলছি, সে দেশকে ভালোবাসে। আচ্ছা, সে দেশকে ভালোবাসে, তো এটা কি হবে? দেখো, সে মানে হচ্ছে হি। আচ্ছা, দেখো ভার্ব আমরা ভালোবাসে, এখানে আমরা ভার্বটা পাচ্ছি ভালোবাসা। তো ভালোবাসার সাথে এ যুক্ত আছে। কি যুক্ত আছে? এ যুক্ত আছে। যেহেতু এ যুক্ত আছে সেহেতু নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি তাই হয় আমাদেরকে আগে সাবজেক্ট বসালাম, সে মানে হি, ভালোবাসা মানে লাভ, লাভের সাথে এস, লাভস দেশকে, তাহলে লাভস কান্ট্রি। তো সে দেশকে ভালোবাসে, এক্ষেত্রে তুমি একটা হিস আনতে পারো, যদিও হিস এখানে লেখা নেই যে সে তার দেশকে ভালোবাসে। তুমি এখানে এরকম ভাবানুবাদ করার জন্য তুমি আনতেই পারো হি লাভস হিজ কান্ট্রি। হিসটা আনলাম, সমস্যা নেই, না আনলেও প্রবলেম নেই, হি লাভস কান্ট্রি। কিন্তু যেহেতু সে তার দেশকে ভালোবাসে তার জন্য হিস বসানো যেতে পারে, সেটা আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ। তো এখানে লাভের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, এটা কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আরো কিছু উদাহরণ যদি আমি তোমাদেরকে একটু আলোচনা করি, দেখো যেমন
সূর্য পূর্ব দিকে উদিত হয়। তোমরা খেয়াল করো আমাদের ভার্বটা হচ্ছে কি উদিত হয়। এখানে ভার্বের শেষে কিন্তু রস্যই রয়েছে, মানে ই প্রত্যয় রয়েছে, রাইট? তো এখন আমাদেরকে ই প্রত্যয় যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ইন্ডিকেট হয় তাহলে আমাদেরকে আগে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে সূর্য, সূর্য মানে দা সান। তো উদিত হয় ইংরেজি রাইজ, রাইজ থেকে আমাদের রাইজেস, দি সান রাইজেস। পূর্ব দিকে মানে ইন দা ইস্ট, পূর্ব দিকে উদিত হয়। তাহলে আমরা এটা যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি দেখে বুঝলাম যে শেষে অন্তঃস্থ রয়েছে। আচ্ছা, এরপরে তুমি আচ্ছা দেশের জন্য কাজ করো, এই একটা বাক্য খেয়াল করো। এখানে ভার্বটা হচ্ছে কাজ করা, কাজ করার সাথে কিন্তু ও প্রত্যয় যুক্ত আছে, খেয়াল করো, কাজ করো ও। তাহলে ও যেহেতু যুক্ত আছে সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে তুমি মানে ইউ, কাজ করো মানে ওয়ার্ক, কাজ করো ফর দ্য কান্ট্রি, তুমি দেশের জন্য কাজ করো। তো এখানে ও প্রত্যয়, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি অপ্রত্যয়। তো দেখো, আচ্ছা তুমি বা আমরা আচ্ছা যাই হোক, তোমাদের এই চারটা তো করালাম। এখন আমি একটু তোমাদেরকে এক্সারসাইজ দিই, দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। আমরা বিগত বছরের প্রশ্ন থেকে, বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে কিছু এক্সারসাইজ দিচ্ছি। তোমরা খাতায়ও করতে পারো এগুলো, অথবা খাতায় না করে তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো, ঠিক আছে? বিগত বছরের কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলো পরীক্ষায় এসেছে। তোমরা বইটা বের করেও বিগত বছরের প্রশ্ন দেখতে পারো। আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন থেকে কিছু করতে দিচ্ছি। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকেই দিব আমরা। প্রথমত যদি 2005 সালের প্রশ্নটা দেখি, প্রথমে যে জেলেরা, তোমরা এগুলো অ্যান্সার আমাকে লিখে কমেন্টে জানাতে পারো। জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে, দিনে ও রাতে পরিশ্রম করে। আচ্ছা দেখো, এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কিভাবে বুঝলাম? এটা কিন্তু আমাদের অনার্স তোমার এনইউ 5 সালের প্রশ্ন। দেখো পারো কিনা। জেলেরা দিনে ও রাতে কি করে? পরিশ্রম করে। আচ্ছা দেখো, এটা তোমরা চেষ্টা করো, তোমাদের অ্যান্সারের প্রতীক্ষায় থাকছি আমি। আচ্ছা, তো জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে, এটা কি হবে অ্যান্সার? দেখো, আচ্ছা তো কন্যাকুমারী প্রশ্ন করছে স্যার রেকর্ড কি পাওয়া যাবে কিনা। হ্যাঁ, রেকর্ড তো অবশ্যই পাওয়া যাবে। ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন রেকর্ড করা থাকবে, অসুবিধা নেই। তো তোমরা একটু আমাদের ঠিক আছে, কমেন্ট সবাই করছো, সবাইকে ধন্যবাদ। বাট আমি মূল কমেন্ট চাচ্ছি হচ্ছে আমাদের উত্তরগুলো। তোমরা কে কে উত্তর করবে সেটা হচ্ছে আমাদের কিন্তু দেখার বিষয়। তো তোমরা উত্তরটা করে ফেলো আমাকে। আচ্ছা দেখো, জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে, আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পারছি কিনা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট, তোমাদের উত্তরের প্রতীক্ষায় রয়েছে। ভুল যাক, সমস্যা নেই, তোমরা লেখো, লিখে আমাকে জানাও। ভুল তো যেতেই পারে, অসুবিধা নেই, ভুল যাওয়াটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখো, এখানে আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা আগে আমরা দেখি সাবজেক্টটা কি রয়েছে। তোমাদের উত্তর এখনো পাচ্ছি না, নাকি আমার কমেন্টে সমস্যা? আচ্ছা, অনেকেই বলেছো গত বছর আপনার ক্লাস করে পাশ করে গেছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে এখন যারা পাশ করেছো তাদেরকে ধন্যবাদ, তারা পজিটিভ যে কমেন্টগুলো করছো, তোমাদের পজিটিভ কমেন্টগুলো খুবই ভালো লাগে। তবে তোমরা যারা ক্লাসগুলো করছো, মূলত তোমাদের তো এখন যারা নতুন আছো বা আনফর্চুনেটলি ফেল করেছো, নতুন কানেক্টেড হয়েছে ক্লাসে, তাদেরকে বলবো তোমরা প্লিজ করো। আচ্ছা, আমি টুম্পা আক্তারের কমেন্টটা পেয়েছি। টুম্পা আক্তার বলছে ফিশার ম্যান ওয়ার্ক ডে অ্যান্ড নাইট। আমি টুম্পা আক্তারের উত্তরটা লিখছি। ও লিখছে যে ফিশার ম্যান ওয়ার্ক ডে অ্যান্ড নাইট। দেখো, ও টুম্পা লিখেছে, এটা এটা ওর ভয় হয়েছে, কিন্তু একটু ভুল আছে। কেন ভুল আছে কোনটা? জেলেরা, জেলেরা দেখো, টুম্পা সহ সবাই দেখো,
জেলেরা, অনেকগুলো জেলে কিন্তু, এর জন্য ফিশার ম্যান না বলে তুমি এখানে বলবা হচ্ছে তোমার ফিশার ম্যান না বলে তুমি যদি এখানে ফিশার মেন বলো তাহলে কিন্তু তোমার উত্তরটা কারেক্ট হবে। দেখো সবাই, তোমরা যারা টুম্পার মতো করেছো, যদি কারো ভুল হয় তাহলে তোমরা কারেক্ট করে নাও, ফিশার ম্যান হবে না, ফিশার মেন। এরপর সাবজেক্টটাও বসাতে পেরেছে, তারপর হচ্ছে ভার্ব, দেখো পরিশ্রম করে, এ প্রত্যয় যুক্ত আছে, তার জন্য ভার্ব হচ্ছে ওয়ার্ক। এরপর অ্যাডভার্বটা হচ্ছে দিনে ও রাতে, শেষে যাবে যেটা ডে অ্যান্ড নাইট, এটা হয়েছে, এটাও ক্লিয়ার কিন্তু ফিশারম্যান। তোমাকে ধন্যবাদ, দারুণ উত্তর করেছো তুমি। এবং আরো যারা রয়েছে, হ্যাঁ, মনিরুল বলেছে ফিশারম্যান ওয়ার্ক অল ডে, অল ডে অ্যান্ড অল নাইট। আচ্ছা, দিনে ও রাতে পরিশ্রম করে, অল ডে বলা যায় না, অল ডে। দেখো মনির, তুমি এখানে অল ডে যদি বসাও, অল মানে বুঝাবে তোমার সারা, তো সেক্ষেত্রে হবে ভাবানুবাদ। আচ্ছা, ঠিক আছে। এরপরে নুসরাত বলেছে ফিশারম্যান টয়েল ডে অর নাইট, অর না, নুসরাত অ্যান্ড বলবা, যেহেতু ও বলেছে, তাই তো, অথবা বললে আমরা অর বলতাম, কিন্তু এখানে যেহেতু ও কথাটা আছে তার জন্য আমরা অ্যান্ড বসাবো, সেটা হচ্ছে তোমার ফিশারম্যান, ফিশারম্যান টয়েল, টয়েল ডে অ্যান্ড নাইট, এটা হবে, ঠিক আছে। টয়েল মানে হচ্ছে কষ্ট করা, একই কথা। আরো আমি দু একটা কমেন্ট নেই। তানিয়া বলেছে ফিশারম্যান ওয়ার্ক ডে অ্যান্ড নাইট। হ্যাঁ, সকলের উত্তর প্রায় কাছাকাছি, তার জন্য আমি এটা স্কিপ করছি, আশা করি তোমরা পারছো। এটা হয়ে গেল। বিবেক স্যার, মানে আমাদের এক বড় ভাই, সে প্রশ্ন করেছে স্যার জিরান্ট অর্থ কি এবং কোনগুলো জিরান্ট আমরা বলতে পারি। আচ্ছা বিবেক স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে ট্রান্সলেশনের ক্লাস করছি, তো আমরা এই উত্তরগুলো একটু পরে দেওয়ার চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থেকে উৎসাহিত করেছেন, ধন্যবাদের জন্য। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী আরেকটি উদাহরণ দিচ্ছি। জেলেরা রাতে মাছ ধরতে যায়, অনেক জেলে রাতে মাছ ধরতে যায়, এটাও কিন্তু 2005 সালের প্রশ্ন, তোমরা এটা পারো কিনা দেখো। অনেক জেলে রাতে মাছ ধরতে যায়, তোমরা বইতে দেখতে পারো, এটা হচ্ছে তোমার আমাদের অনার্স 5 সালের প্রশ্ন। অনেক জেলে রাতে মাছ ধরতে যায়, তোমরা চেষ্টা করো এটা, আমি তোমাদের আনসারের জন্য অবশ্যই প্রতীক্ষা করছি, তোমরা আমাকে উত্তরটা বলে দাও প্লিজ। যারা পরে লাইভে কানেক্টেড হয়েছে, প্লিজ একটু তোমরা লাইভটা শেয়ার করে দিও। তোমরা এটা চেষ্টা করো, আমি কয়েকটা কমেন্ট তোমাদের পড়ে নিচ্ছি। এখানে শাওন বলেছে লাভ ইউ স্যার, এবার 3বারের বার আপনার ক্লাস করে পাশ করছি, আলহামদুলিল্লাহ, অভিনন্দন শাওন তোমাকে। আসলেই অভিনন্দন। এরকম অনেকেই তোমরা কমেন্ট করছো, আমার প্রতি তোমরা কষ্ট নিও না, আমি সবাইকে কমেন্ট রিপ্লাই করতে পারছি না সময়ের অভাবে, বাট আমি তোমাদের সকলের কমেন্ট দেখি এবং তোমাদের সকলকে অভিনন্দন জানাই। শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে যে আমরা যে পাশ করতে পেরেছি। আমাদের এই যে লাইভ ক্লাস করেছো বা তোমরা ফেসবুকে ক্লাসগুলো করেছো, এটা তোমাদের বেশ উপকার পেয়েছো তোমরা, এটা আমাদের কাছে একটা বিশাল শুকরিয়ার ব্যাপার আল্লাহ তাআলার কাছে। তো এরপরে দেখো, তানিয়া হক বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গতবার আপনার ক্লাস দেখে পাশ করছি, আপনার ক্লাস মিস করি, তাই দেখতে চলে আসলাম। তানিয়া হক, তোমাকে অভিনন্দন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে এবং আমাদের আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুব অনতিবিলম্বে জবের ক্লাস চালু করবে, তো সেটা তুমি অবশ্যই করবে, সেটার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, সাজ্জাদ হোসেন দোদুল কমেন্ট করছে মেনি ফিশারম্যান গো ফিশিং অ্যাট নাইট, গো ফিশিং, রাতে মাছ ধরতে যায়। থ্যাংক ইউ দোদুল, তোমার উত্তরটা একটু নিচ্ছি, আমি লিখছি তোমার উত্তরটা, যে মেনি, অনেক ফিশারম্যান, তার সাবজেক্ট হচ্ছে মেনি ফিশারম্যান। আচ্ছা, মেনি ফিশারম্যান, আচ্ছা কি লেখলে হারিয়ে গেল, আচ্ছা আবার একটু দেখছি। মেনি ফিশারম্যান গো ফিশিং, আচ্ছা অনেক রাতে, তাই তো তুমি লিখছো হচ্ছে অ্যাট নাইট, রাতে, তাহলে অ্যাট নাইট, ঠিক আছে, অ্যাট নাইট, ফাইন, উত্তরটা ফাইন হয়েছে তোমার। কিন্তু একটু কথা আছে দোদল, খেয়াল করো, তোমরা যখন ইংরেজি থেকে মানে বাংলা থেকে ইংরেজি করবে, তখন যখন ভার্বের সাথে তে পাবে, কি পাবে, তে, এই দেখো এখানে তে আছে, তে থাকলে ওই যে ভার্বটা রয়েছে, ওই ভার্বের সাথে তোমরা টু বসাবা, টু প্লাস ভি ওয়ান বলা যায় না, বেস ভার্ব আর কি, ভি ওয়ান যেটাকে আমরা বলি, সেটা আপাতত তোমাকে বোঝানোর জন্য বলি, মূলত বেস ভার্ব আর কি। তো টু প্লাস বেস ভার্ব বসাবে, এটাকে ইনফিনিটিভ বলা হয় যখন তে প্রত্যয় যুক্ত হবে। তুমি যদি বলো ধরতে, তাহলে তোমাকে গো ফিশিং না বলে তুমি বলবো হচ্ছে গো টু ফিশ, তাহলে তোমার কারেক্ট হবে। এখানে ফিশিং কথাটা একটু গোলযোগ আছে, তার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম টু গো টু ফিশ। গো টু ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ ধরা, এখানে ভার্ব হিসেবে কাজ করেছে। তো দেখো, মেনি ফিশারম্যান, অনেক জেলেরা, গেল সাবজেক্ট, গো যায়,
মাছ ধরতে, তাহলে টু ফিশ মাছ ধরতে, অথবা তুমি যদি বলতে পারো মাছ ধরতে টু ক্যাচ ফিশ, তাও হবে। টু ক্যাচ ফিশ বা ফিশেস যা বলো, টু ক্যাচ ফিশ রাতে, তাহলে অ্যাট নাইট। ঠিক আছে, আমার আরো অনেকেই কমেন্ট করেছে, তোমাদের অনেকের কমেন্ট নেওয়া দরকার, আমি নিচ্ছি, দেখি কার কোটা হলো। মনিরুল ইসলাম মনির বলেছে মেনি ফিশার ম্যান। মনির তুমি এখানে ম্যান না বলে মেন বলো, কারণ মেনি ফিশার মেন, অনেকগুলো জেলে তো এর জন্য। ঠিক আছে, তোমার এমনিতে ঠিক আছে, গো টু ফিশ অ্যাট নাইট। ঠিক আছে, আবার টুটা এক্সট্রা দিয়েছে, টুটা দিও না। নুসরাত বলেছে মেনি ফিশার মেন গো ফিশিং অ্যাট নাইট। গো ফিশিং না বলে টু গো টু ফিশিং, গো টু ফিশ অথবা টু ক্যাচ ফিশ দিলে ভালো হয়। আচ্ছা, রাশমি সর্দার বলেছে স্যার আমি মাত্র জয়েন করছি, কিছু বুঝতে পারি নাই। আচ্ছা, আমি প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা করছি, আহ, চেষ্টা করো অনেকের উত্তর দেখো, তাহলে তুমি কিছু বুঝতে পারবে। নাদিরা বলেছে মেনি ফিশারম্যান গো টু ক্যাচ, গো টু ক্যাচ, ক্যাচের পর ফিশটা দাও, ক্যাচ দি লাগবে না। নাদিরা বলেছে গো টু ক্যাচ দা ফিশ, ফিশ থেকে দাটা দেওয়ার প্রয়োজন নেই। টুম্পা আক্তার বলেছে মেনি ফিশারম্যান গো আউট টু ক্যাচ ফিশ অ্যাট নাইট। গোর পর আউট লাগে না, কিন্তু আউট দিলেও অসুবিধা হবে না। ট্রান্সলেশন এগুলো টুকি ভুল, এগুলো মোটামুটি ওভারলুক করা যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন 2005 সালের প্রশ্ন, সেখান থেকে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো। আচ্ছা, জায়গা আছে, আরেকটা দেই। 3 নম্বর হচ্ছে কি আছে দেখো, আমি যে অন্ধকার, তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে। তারা যখন নদীতে যায় তাদের পরিবার আচ্ছা উদ্বিগ্ন থাকে। এটা করে ফেলো তো সবাই, এটাও কিন্তু অনার্স 2000 তোমার এনইউ 5 সালের প্রশ্ন, সবাই করে ফেলো, আমাকে উত্তরগুলো দাও, তাহলে তোমাদের উত্তর কতটা কারেক্ট, মানে কারেক্ট হলো সেটা আমি বুঝতে পারবো। প্রিয় পরীক্ষার্থীরা, লাইভটিকে শেয়ার করে দিলে খুবই কৃতজ্ঞ থাকবো, কারণ তোমার লাইভটা শেয়ার করলে হয়তো আরো অনেকেই তোমার লাইভটা দেখে হয়তো কানেক্টেড হতে পারবে, মানে হি অর শি মে বি কি বলে বেনিফিটেড ফ্রম দিস লাইভ ক্লাস। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, মোটামুটি দেখা যাচ্ছে স্ক্রিনে যতটুকু দেখানোর প্রয়োজন। আচ্ছা, তো কন্যাকুমারী কমেন্ট করেছো, শাকিল আহমেদ কমেন্ট করছে আমি রাজবাড়ী সরকারি কলেজে অর্থনীতি বিভাগে 2য় বর্ষে পড়ি। আচ্ছা, ফাইন। তো এরপরে তানিয়া হক বলেছে স্যার জবের ক্লাসের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি এই সামনের সপ্তাহে শুরু করব, তুমি খুব দ্রুতই ক্লাসগুলো পাবে। নুসরাত ইসলাম মেনি ফিশার ম্যান গো ফিশিং, আচ্ছা ওটা তো হয়ে গেছে, নতুনটা দেখি। আচ্ছা, কারা কারা কমেন্ট করেছিল আমি একটু, যারা যারা উত্তর করেছিল, নুসরাত, মনিরুল, রেশমি, নাদিরা, টুম্পা, তানিয়া, মোবারক, তারপর নুসরাত জাহান আদিপ, মুস্কাত জাহান, সাজ্জাদ হোসেন দোদুল, তারা, তারপরে তানিয়া আক্তার, সবাই কমেন্ট করেছিল। এবার নতুন প্রশ্নটি আমরা পারি কিনা দেখি। আচ্ছা, তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে, দেখো একটু পারো কিনা। টুম্পা কিন্তু অলরেডি কমেন্ট করেছে দেয়ার ফ্যামিলিজ রিমেইনের পর কি টুম্পা লেখো, রিমেইনের পর উদ্বিগ্ন মানে অ্যানজাক্স অথবা ওরিড লিখতে পারো। তুমি সেটা লেখো নাই, একটু এটা বোধহয় মিসিং হয়েছে তোমার টাইপিং এ। যাই হোক, সমস্যা নেই, তুমি যে ধরতে পারছো এটাই তোমাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম মনির বলেছে when they go to river to fish। আচ্ছা, তারা যখন নদীতে যায়, দেখো মনির এখানে কিন্তু বলে নাই যে নদীতে মাছ ধরতে যায়, তো টু ফিশটা বলবা না, টু ফিশটা বাদ দাও। তুমি যদি বলতে পারো যে when they go to river, তারা যখন নদীতে যায়, their family becomes anzacs। ঠিক আছে, becomes না বলে রিমেইন বলবা, থাকা মানে রিমেইন, হ্যাঁ, রিমেইন মানে থাকা। মনির তোমার উত্তরটা ঠিক আছে, কাছাকাছি একটু। দেখি মিসকাত জাহান কি বলেছে, when they go to the river their families, এখানে ফ্যামিলির সাথে অ্যাপোস্ট্রফি এস কেন দিছো, অ্যাপোস্ট্রফি এস দিও না, ফ্যামিলিস মানে পরিবারের, আমাদেরকে বলা হয়েছে তাদের পরিবার, তাহলে অ্যাপোস্ট্রফিটা বসবে না, শুধু ফ্যামিলি। আচ্ছা, নাদিরা বলেছে when they go to the river staying anzacs their family। নাদিরা একটু ভুল আছে, আমি পরে তোমাকে মিলিয়ে দিচ্ছি। অনেক দেখো এখনো পর্যন্ত কারেক্ট আনসারটা আমি পাই নাই, যদিও প্রায় কাছাকাছি তোমরা চলে গেছো, একটু একটু আছে ভুল, সেগুলো ঠিক হয়ে যাবে। নুসরাত জাহান আদি বলেছে দেয়ার ফ্যামিলিজ আর ওরিট, আর না বলে রিমেইন বলো, রিমেইন ওরিট হোয়েন দে গো টু দ্য রিভার। আদির উত্তরটা কিন্তু খুব কাছাকাছি গেছে, তাই আমি আদির উত্তরটা লিখছি। দেখো দেয়ার ফ্যামিলিজ, কলমটা একটু, আচ্ছা আদির উত্তরটা লিখছি, দেয়ার ফ্যামিলিজ বলছে, ফ্যামিলিজ না, আমি ওর উত্তরটাই পুরো লিখছি, তারপর কোথায় ভুল আছে একটু সেটা আমি লিখে দিচ্ছি। দেয়ার ফ্যামিলিজ আর ওরিট when they
go to the river. আচ্ছা, দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার উদ্বিগ্ন থাকে, ও কিন্তু তাদের পরিবার উদ্বিগ্ন থাকে এইটা প্রথমে নিয়ে আসছে, এটা হবে, আবার এটা শেষে রাখলেও হবে, ট্রান্সলেশন এই ভুল কোনো ভুল না। তো কি বলো, দেয়ার ফ্যামিলিজ, তুমি দেখেছো, দেখো আদি যে ফ্যামিলিজ পরিবারগুলো, তো অনেকগুলো পরিবার তো না, এখানে হচ্ছে তাদের পরিবার, তাদের পরিবার বলতে দেয়ার ফ্যামিলি। আচ্ছা, তুমি যদি এখানে ফ্যামিলিজ বলো তা তো ভুল ধরা উচিত না, কেননা এখানে তো আমরা অনেকগুলো জেলের কথা বলছি, তো দুটোই কারেক্ট, এখানে ভুল ধরলাম না। দেয়ার ফ্যামিলিজ আর ওর ইট, আর না বলে রিমেইন বলবে, রিমেইন মানে থাকা, আর মানেও থাকা, তবে এখানে যেহেতু থাকে তো রিমেইন কথাটা বসাবা। রিমেইনটাও লিঙ্কিং ভার্ব, আরটাও লিঙ্কিং ভার্ব, দুটোর অর্থ কাছাকাছি, বাট রিমেইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দেয়ার ফ্যামিলিজ রিমেইন ওর ইট বা দেয়ার ফ্যামিলি রিমেইনস ওর ইট, যদি ফ্যামিলি দাও তাহলে রিমেইনস দিতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার বুঝাবে। তো দেয়ার ফ্যামিলি রিমেইনস ওর ইট হোয়েন দে গো টু দ্য রিভার, তোমার দ্বিতীয় অংশে কোনো সমস্যা নেই। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাতেও কিন্তু আমাদের ভুল হবে না, হোয়েন দে গো টু দ্য রিভার, যখন তারা নদীতে যায় তখন দেয়ার ফ্যামিলি বা ফ্যামিলিস রিমেইনস বা রিমেইন ওর ইট বা অ্যানজাক্স। আচ্ছা, আমি উত্তরগুলো একটু নিচ্ছি তোমাদের, কারা কারা উত্তর করেছো আরো তাদেরটা দেখছি। আদির উত্তর মিলাই দিলাম, বাকিটা তোমরা একটু যাদের ভুল হয়েছে তোমরা একটু কারেক্ট করে নাও। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা পাঁচটি এক্সারসাইজ করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে, পরে আমরা অন্যান্য কিছুতে মানে অন্য সূত্রে যাব, দুটি সূত্র অ্যাটলিস্ট যদি করতে পারি আজকে। আচ্ছা, তো আরেকটা করি আমরা, এটা হচ্ছে তোমার 2012 সালের প্রশ্ন। চার নম্বর, সবাই তাকে সম্মান করে। আচ্ছা, এটা অনার্স 12 সালের প্রশ্ন, তোমরা এটা করে ফেলো, এটা তো সবারই পারার কথা। আরেকটা প্রশ্ন দেই, সবাই তাকে সম্মান করে, এর সাথে আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি যে দাঁড়াও, আচ্ছা আমি কোনটা দিই, আচ্ছা আচ্ছা, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, এটা হচ্ছে নিউ 2020 সালের প্রশ্ন। তোমরা দুটি প্রশ্ন আমাকে করে দেখো, দেখি তোমরা কে কে রয়েছো কানেক্টেড। আচ্ছা, উত্তর কিন্তু আসা শুরু হয়ে গেছে। ইফতেখারুল ইসলাম রোহান উত্তর করে ফেলেছে, নাদিরা উত্তর করেছে, তারপরে আর দেখি হারিয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে রোহান উত্তর করেছে, দুটোই উত্তর করে ফেলেছে, টুম্পা করেছো, নুসরাত করেছো, নুসরাত জাহান করে ফেলেছো, তারপরে আমি আরো পাচ্ছি মনির মোটামুটি এক্সটিভ আছে, এ ম্যান ভেস্টেড উইথ দিস ন্যাচার ইজ লাকি। আচ্ছা, আমি কিন্তু এটা দেইনি এখনো মনির, ওটা অন্য একটা, তো যেটা দিচ্ছি দুইটা দেখো স্ক্রিনে, যে দুইটা দেখতে পাচ্ছ এই দুইটা করো। আচ্ছা, আর রিমা মন্ডল বলেছে স্যার আপনার ক্লাসগুলো মনে পড়ে, ধন্যবাদ রিমা বোধহয় ক্লাস করে পাশ করে গেছে এরকম। আচ্ছা, তারপরে মুসা কমেন্ট করেছে এভরিওয়ান রেসপেক্ট হিম। তোমাদের একটা কমেন্ট নেই, যেমন অনেকেই কিন্তু একটা কমেন্ট মানে কমন একটা কমেন্ট করেছে যে এভরিওয়ান রেসপেক্ট হিম, এভরিওয়ান রেসপেক্ট হিম। এই বাক্যটা 90% হয়েছে, 10% হয় নাই, কোথায় ভুলটা আছে কেউ বলতে পারো দেখি? এভরিওয়ান রেসপেক্ট হিম, এই বাক্যটায় ভুল আছে, একটা ভুল আছে, কে বলতে পারে? একজন বলো। এভরিওয়ান রেসপেক্ট হিম, এটা একটু সবাই দেখি কে বলতে পারে ভুলটা কোথায় আছে। দেখি আমি একটু, যে এভরিওয়ান রেসপেক্ট হিম, এখানে একটা মানে একটু ভুল আছে, কি ভুলটা আছে এটা একটু আমাকে দেখি জানাও তোমরা।
দেখি কে বলতে পারে ভুলটা। আচ্ছা, গুড। রোহান বলে ফেলেছে, রোহান বলেছে রেসপেক্টস, রাইট। এখানে এভরিওয়ান, দেখো এভরিওয়ান মানে প্রত্যেক, প্রত্যেক বা সবাই, এটা সবাই মিন করে যেহেতু ইনডিফিনিট প্রোনাউন। প্রত্যেক, তো প্রত্যেক মানে কি? প্রতি প্লাস এক, একজন, তাহলে একজন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য বলতে হবে এভরিওয়ান রেসপেক্টস হিম। এই যে টুকিটাকি ভুল করি, এই টুকিটাকি ভুলের জন্য আমাদের নম্বরটা কাটা যায়। আমরা যারা অনার্সে পড়ালেখা করি তারা মনে হয় যে আমি খুব ভালো লিখে আসছি, আমার পাস শিওর, আমি খাতা চ্যালেঞ্জ করব, এই সেই ইত্যাদি। কিন্তু অনার্সের যে খাতা, অনার্সের যে মূলত খাতা যেগুলো কাটা হয়, সেগুলো কিন্তু গ্রামার ভুলটাকে খুব সিনসিয়ারলি দেখা হয়। গ্রামারে একটু ভুল করলে কিন্তু নম্বর কাটা হয়ে যাবে। এই এসটা তুমি দাও নাই, তোমার এই নম্বরটা কাটা। দ্যাটস ওয়াই তোমরা যারা ফেল করেছো আনফর্চুনেটলি, তাদেরকে বলবো তোমরা গ্রামারে গুরুত্ব দাও। গ্রামারে যত বেশি গুরুত্ব দিবে তত বেশি ভালো হবে। এবং তোমরা কিন্তু গ্রামারে যদি 45 মার্কসের ভিতরে পাশ করতে হয়, তোমাকে কমপক্ষে 25 পেতে হবে, 20 থেকে 25 অবশ্যই পেতে হবে, তাহলে তুমি পাশের একটা বন্দরে চলে যাবা। 30 যদি পেয়ে যাও তাহলে তো আরো বেশি রিস্ক কমলো, এই আর কি। তো গ্রামারে তোমাকে বেশি পারতে হবে এবং খুবই সিরিয়াস হতে হবে। এনিওয়ে, তোমাদের উত্তরটা ঠিক আছে, তো যারা করেছো ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, তাহলে এটা আসো খুবই সহজ প্রশ্ন। আমরা মানে কি? উই গেল, তারপরে ভার্ব হচ্ছে সম্মান করি মানে রেসপেক্ট। মুক্তিযোদ্ধাদের মানে হচ্ছে দা ফ্রিডম ফাইটার্স। প্রিয় পরীক্ষার্থীরা, এরকম অজস্র প্রশ্ন আছে বোর্ডে, মানে বোর্ড বলতে তোমাদের তো বোর্ড না, একটাই বোর্ড মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো বিগত বছরের প্রশ্ন অজস্র প্রশ্ন আছে যেগুলো হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে এসেছে। এরকম আরো বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য বই থেকে প্র্যাকটিস করতে হবে। এখানে বইতে কিন্তু সেই বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখবে। আর হচ্ছে আমরা এবার চলে যাবো রুল নাম্বার 2 তে। তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে কিন্তু আমাদের এই টেন্সের সূত্রগুলো রয়েছে, আমরা দেখছি সেখানে। তো রাইট ফর্ম ভার্বস এর এবার যাবো রুল নাম্বার 2 তে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা অনেকের মনে আছে, তারপর একটু মনে করাই দিই যে প্রেজেন্ট রুল 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা কি? যে বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বা চলছে। মূলত কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা। কন্টিনিউ ভার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে কন্টিনিউয়াস, মানে চলমান, যেটা প্রোগ্রেসিভ, যেটা হচ্ছে তোমার চলছে এরকম, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ বা সাকসেসিভ যেটা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেনার উপায় হচ্ছে, আমরা সবাই জানি চেনার উপায়, মনে আছে কিনা ছোটকাল থেকে অনেকেই পড়ে আসছে, যে বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন, তেছিস এগুলো থাকে। মূলত এই টেন্সটাকে চেনার জন্য এই বাংলা ক্রিয়ার শেষে কি আছে এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না, হচ্ছে কাজটা চলছে এটা মেন করলেই হলো। যেমন, আচ্ছা, গঠনটা জানতে হবে। তুমি যখন বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমাকে কি করতে হবে? যে গঠনে চলে যেতে হবে। গঠনটায় যাই, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে, আচ্ছা ফাইন। যেমন দেখো, বাংলাদেশ দিন দিন উন্নতি করছে, করছে বা করিতেছে। দেখো এটা কিন্তু কাজটা চলছে। আই মিন দ্য কি বলে, ফাংশন ইজ জাস্ট প্রোগ্রেসিং, চলছে, এই কাজটা চলছে, উন্নতি করছে। এইটা তুমি ভার্বের কাছে প্রশ্ন করো, কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করবে। তাহলে তোমাকে একটা সাবজেক্টে যেতে হবে। সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ভার্ব হচ্ছে তোমার ইজ, বাংলাদেশ ইজ মানে সূত্রের সাবজেক্ট প্লাস এমিজারের ইজ। তোমার জন্য এমটা বসবে কার জন্য? এম হচ্ছে ফিক্স করা, আইয়ের জন্য এম বসবে, আই ছাড়া আর কারোর জন্য এম বসতে পারবে না। ইজটা বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, আরটা বসবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার এবং উই এবং ইউর জন্য। তাহলে এখানে বাংলাদেশের জন্য, বাংলাদেশ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ইজ, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব উন্নতি করা, ডেভেলপ, তার সাথে আইএনজি, ডেভেলপিং। বাংলাদেশ ইজ মূল ভার্বের সাথে ডেভেলপিং, দিনের পর দিন, ডে বাই ডে। আচ্ছা,
এবার আমরা একটু বিগত বছরের প্রশ্নে যাই। তোমরা আমাকে বিগত বছরের প্রশ্নের উত্তরগুলো আমাকে করে দাও, আমি তোমাদের উত্তরের প্রতীক্ষা থাকি। আচ্ছা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটা একটু কঠিন প্রশ্ন যদি অনেকের কাছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্ন, 2007-এর প্রশ্ন। দেখি এটা পারো কিনা তোমরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটার উত্তর করে ফেলো। তোমাদের উত্তরের প্রতীক্ষায় আছি, দেখে তোমরা পারো কিনা। আচ্ছা, অবশ্য লাইভ লেখার পিছনে আমরা প্রথম লাইন দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোথায় কি আছে, কোথাও দেখতে পাচ্ছ না? আচ্ছা, দেখো কি আছে। নুসরাত জান বলছে, স্যার ইংলিশের জন্য কোন বইটা বেশি ভালো হবে? কোন বইটা বেশি ভালো হবে? এটা হচ্ছে আমার বই বেশি ভালো হবে। আমি যে বইটা করেছি সেটাই বেশি ভালো হবে। আমি তো আর অন্য বইয়ের কথা বলবো না। তুমি যদি আমারটা কেনার পর অন্য বই কিনতে পারো সেটা অনেক ভালো, কিন্তু আমারটা বেশি ভালো আর কি আমার কাছে, স্বাভাবিক, সেটা তো বুঝতেই পারছো। তো আমার বইটা কিনে ফেলো, আর কোনো বই কেনার প্রয়োজন হবে না ইনশাল্লাহ, জাস্ট এটা পড়লেই যথেষ্ট। এরপরে আচ্ছা, উত্তর কিন্তু অনেকে করে ফেলেছিল। বাংলাদেশের সাফায়েত বলেছিল বাংলাদেশের ডেভেলপমেন্ট। সাফায়েত ডেভেলপমেন্ট না, ডেভেলপিং আইনজি দাও, কারণ একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গঠনে যাও, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইনজি, তার জন্য ডেভেলপমেন্ট না, ডেভেলপিং। আচ্ছা, সাফায়েত ডেভেলপমেন্ট লিখেছো, ওটাও কিন্তু হয় নাই। তুমি আশা করি ভুলটা বুঝতে পেরেছো। রাসেল আহমেদ বিপ্লব সঠিকটা লিখেছিলে, বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। কিন্তু রাসেল, তুমি দেখো ডিটা বড় হাতের লিখেছো, ডিটা ছোট হাতের লিখো। এই ছোটখাটো ভুল কিন্তু আমাদের মোটামুটি এটা কিন্তু ধরবে, মানে ধরে, এবং এর জন্য নম্বরটা কাটা যায়। দ্যাটস ওয়াই তোমাদেরকে অবশ্যই একটু সিরিয়াস থাকতে হবে। আচ্ছা আচ্ছা, অনেকে প্রশ্ন করছে প্রাইভেট ব্যাচ কবে শুরু হবে। প্রাইভেট ব্যাচ 1 তারিখ থেকে শুরু করছি আমি। তোমাদের অনার্সের জন্য সন্ধ্যা 7টা, 8টা 15, 9টা 15, এই 3টি ব্যাচ রয়েছে। অনেকেই ভর্তি হয়েছে। আমি 1 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে, ইনশাআল্লাহ পরশুদিন থেকে তোমাদের ক্লাস শুরু। আর এখন যেটা করাচ্ছি সেটা তো পেয়েছি আমি, যে উন্মুক্তভাবে যেটা করাচ্ছিলাম যে কোর্স, সেই কোর্সের যে গ্রামাটিক্যাল আইটেমগুলো, সূত্রগুলো আমি দিয়েছি, আলোচনা করেছি, তারা ক্লাসগুলো করেছো। যাদের কাছে মনে হয়েছে যে না স্যার এতদিন ক্লাসগুলো করছি বটে, বাট একটু জিরো থেকে শুরু করা দরকার, মানে প্রথম থেকে আবার শুরু করা দরকার, তারা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাদের তো বারবার বলি 01843, আমি নম্বরটা এখানে লিখি, 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কিভাবে ভর্তি হবা, কিভাবে কত টাকা লাগবে সেটা বিস্তারিত লেখা আছে। তো যাই হোক, কেউ জানতে চাইলে তার জন্য জানাই দিলাম, তোমাদের ব্যাচ আমার শুরু করব 1 তারিখ থেকে। ভর্তি অনেকেই হয়েছে, নিচ্ছি। আহমেদ মুসা বলেছে ইট ইজ পাউরিং রেইন। এটা একটু আল্ট্রা লেভেলের ট্রান্সলেশন হয়ে যায়। মুসা, তোমার হয়েছে, বাট আমরা একটু কমন উত্তরটা আমরা প্রত্যাশা করছি। আচ্ছা, হ্যাঁ, টুম্পা বলেছে ইট ইজ ড্রিজলিং। নাদিরা বলছে ইট ইজ ড্রিজলিং। আচ্ছা, সাবিরুল ইসলাম বলেছে স্যার আপনার বইটি কিভাবে পাবো? তোমরা এই নম্বরে 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো, SMS করে তোমরা বইটি অর্ডার করতে পারো। বইটি এবং ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে কোনো তথ্য দুটোর জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে। কল দিলে কিন্তু কল ধরা হয় না, এর জন্য হোয়াটসঅ্যাপে SMS দেওয়ার কথা তোমাদেরকে বলছি। তো যাই হোক, উত্তর অনেকে করে ফেলেছো, ইট ইজ ড্রিজলিং রে। আচ্ছা, আদি তুমি একটা ওয়ার্ড একটু বেশি লিখছো, সেটা হচ্ছে ইট ইজ ড্রিজলিং রেইন। তোমার ড্রিজলিং এর পর রেইন কথাটা বলা লাগে না, শুধু ড্রিজলিং বলে যথেষ্ট। আমরা দেখতে পাচ্ছি তোমার নাদিরা, মুসা, টুম্পা, তোমরা সঠিক উত্তর করেছো। আদিরও হয়েছে, আদি একটা ওয়ার্ড বেশি লিখেছে, তো বলতে হবে ইট ইজ রেইনিং, সরি, ইট ইজ ড্রিজলিং। ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া। আরেকটা দিচ্ছি, তোমরা চেষ্টা করো। আচ্ছা, লেখো, দেশ প্রেমিকেরা দেশের জন্য নিরলস ভাবে কাজ করছেন।
চেষ্টা করো সবাই। দেশপ্রেমিকেরা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন। আচ্ছা, দেখো, চেষ্টা করো। আমি যে উত্তরগুলো করাচ্ছি এই ধাঁচের প্রশ্নগুলোই পরীক্ষায় আসে এবং কমন বাঁধে। ভাই এই নম্বরে কি কল দিয়ে কথা বলা যাবে? কল দিলে সাধারণত কথা বলা হয় না ভাই। তুমি ভয়েস দিতে পারো, আমি ভয়েস রিপ্লাই করব, কিন্তু কল অনেক সময় ধরা হয় না, তো এর জন্য। স্যার আপনার বইটির দাম কত? কুরিয়ার সার্ভিস সহ সব, মানে কুরিয়ার সার্ভিস চার্জ সহ জাস্ট 500 টাকা, বই এবং কুরিয়ার সার্ভিস মিলিয়ে 500 টাকা তোমরা দিয়ে বইটি নিতে পারো। অনেকেই নিয়েছে, আহ, অনেক ছাত্রছাত্রীদের দিয়েছি, প্রথমবার প্রিন্ট করেছি, তারপর আরেকবার প্রিন্টিং এর জন্য দিয়েছি তোমার প্রেসে। তো বেশ অনেক ছাত্রছাত্রী নিয়েছো, আলহামদুলিল্লাহ। তোমরা জাস্ট এটা পড়লেই যথেষ্ট এই বইটা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে বইটির মূল্য কত, সেটা কিন্তু বলে দিলাম আমি অলরেডি। তো এরপরে কি আছে? স্যার আপনি কি অ্যাডমিশনের জন্য কোচিং করান? সোনিয়া খাতুন, অ্যাডমিশনের কোচিং অবশ্যই করাই, কিন্তু অ্যাডমিশন মানে ভার্সিটি অ্যাডমিশন যারা আছে তাদের বিভিন্ন আছে, বিভিন্ন কোচিংয়ে গিয়ে আমি ক্লাস করিয়ে আসি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো কোচিং নেই। আমি এবছর থেকে ইনশাল্লাহ শুরু করব ইউটিউব ফেসবুকে বিনামূল্যে সকলের জন্য। ঠিক আছে, আগে থেকে জানিয়ে রাখলাম সোনিয়া। আচ্ছা, তারপরে দেখি আমরা এইটার উত্তর কে কে করছে। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আলামিন, সে প্রশ্ন করেছে পেট্রিয়টস আর ওয়ার্কিং টায়ারলেসলি ফর দ্য কান্ট্রি। রাইট, একেবারে কারেক্ট অ্যান্সার। আর বোধহয় উত্তর এটাই কারেক্ট, তোমরা এটা দেখে নাও আলামিনেরটা। মোহাম্মদ আলামিন বলে ফেলেছে। আমরা একটু উত্তরটা লিখি যে পেট্রিয়টস দেশপ্রেমিকেরা। আচ্ছা, আগে সাবজেক্ট হচ্ছে দেশপ্রেমিকেরা, তোমরা কি করো সিস্টেম অনুসারে লাগাও। আমাদের সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, এই তো। তাহলে খেয়াল করো, সাবজেক্ট নানো দেশপ্রেমিকরা, কাজ করছেন মানে ওয়ার্কিং, দেশপ্রেমিকেরা কাজ করছেন, তাহলে পেট্রিয়টস, ও সরি আমি আর বসাই নেই, অ্যামিজার, তাহলে পেট্রিয়টস অনেকগুলো দেশপ্রেমিকের জন্য আর, তারপরে কাজ করছেন মানে ওয়ার্কিং, নিরলসভাবে মানে টায়ারলেসলি, টায়ার মানে অলস হয়ে যাওয়া, তো টায়ারলেসলি নিরলসভাবে দেশের জন্য, ফর দ্য কান্ট্রি। কারেক্ট আনসার। তোমরা এটা মিলিয়ে নাও, যাদের এটা লিখেছে তাদের হয়েছে। আমি আবার একটু দেখছি। আচ্ছা, সাকিব একটু কমেন্ট করেছে, সাকিবের কমেন্টটা পড়া দরকার। স্যারের বয়স কিন্তু মাত্র 22। আচ্ছা সাকিব, 33 বছর কাটবে 20 তারিখে, জুনের 20 তারিখে 33 বছর কাটবে সাকিব। ঠিক আছে, ধন্যবাদ সাকিব। তবে বয়স কমিয়ে বলাটা, এটা সবাই আবেগ আপ্লুত হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আবেগ আপ্লুত হয়ে গেছি আর কি মোটামুটি। ধন্যবাদ সাকিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম। এনিওয়ে, তো পেট্রিয়টস আর ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, ঠিক আছে। টায়ারলেসলিটা মিস হয়েছে তোমার নাদিরা। তাওহিদুল ইসলাম, তাওহিদ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো স্যার, খুব মিস করি আপনাকে। ধন্যবাদ তাওহিদ ছোট ভাই। এরপরে শিলা ব্যাপারী বলেছে স্যার আমি এতক্ষণ দেখতে পারিনি, রেকর্ড হয়ে থাকবে, আবার পুনরায় দেখবে। মুসা অবশ্য বলেছে পেট্রিয়টস ওয়ার্কড। মুসা ওয়ার্কড না ভাই, তুমি লেখো পেট্রিয়টস আর ওয়ার্কিং। এটা কোন টেন্স? দেখো এখানে লেখা আছে কাজ করছেন, করছেন মানে কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আছে, তাহলে পেট্রিয়টস আর, আর দিতে হবে, তারপরে ওয়ার্কের সাথে ওয়ার্কিং, আর ওয়ার্কিং, রাইট। ওয়ার্কড বসা যাবে না, ওয়ার্কটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওটা হবে না, পেট্রিয়টস আর ওয়ার্কিং। আচ্ছা স্যার, ইংরেজিতে ফেল করলে কি ডিগ্রি সার্টিফিকেট পাওয়া যাবে? আমি অলরেডি 4বার পাস করতে পারিনি, অন্য সব সাবজেক্টে পাস করেছি। এবার তুমি এটা হচ্ছে তোমার কলেজের স্যারদের সাথে একটু যোগাযোগ করে নেবে, ভালো হয়। কলেজের যে মানে ক্লার্ক আছেন বা সংশ্লিষ্ট স্যার আছেন, তারা ভালো বলতে পারবেন। নুসরাত জাহান, আপনার বাসা কোথায়? আমার বাসা গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জের ছেলে। আচ্ছা, তো ঠিক আছে। আর একটা প্রশ্ন, আমার কয়টা প্রশ্ন দিচ্ছে? 3টা দিছে, আর 2টা প্রশ্ন দিব, দেখো তোমরা পারো কিনা। তোমরা একটু চেষ্টা করো, আর যারা পরে যুক্ত হয়েছো, কানেক্টেড হয়েছো, তারা তো নিশ্চয়ই চেষ্টা করবে। আচ্ছা, এরপর আসো, দেখো যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা লেখো, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন দিন দিন বেড়ে যাচ্ছে। একটু কঠিন হলেও
স্যার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করেন। আচ্ছা বিপ্লব, ধন্যবাদ। ঠিক আছে, খাইও না, অসুবিধা নাই। খাইয়া তো খাইলেই তো খাওয়াই গেল। তো এখন আহ, এটা করো, এটা আর দুইটা প্রশ্ন করবো, এটা আছে আরেকটা প্রশ্ন দিব, তাহলে মোটামুটি আজকের ক্লাস শেষ করবো। দুইটা সূত্র আজকে করি, তারপরে পরে প্রায় 1 ঘন্টা তাতে হয়ে যায়। তো দুটি সূত্র ভালো করে যদি আমরা পড়তে পারি তাহলে তো হয়ে গেল। এই ট্রান্সলেশনটা অনেকের কাছে একটা ত্রাস এর ব্যাপার। তো আমি চাচ্ছি যে তোমরা ট্রান্সলেশনটা এমন চেষ্টা করো যাতে ট্রান্সলেশনটাই তোমার ত্রাস না হয়ে ক্রাশ হয়ে যায়, এটা চেষ্টা করো। তো আমি সেই চেষ্টায় আছি আর কি। তোমরা সূত্রগুলো বা কয়েকটি লাইভ ক্লাস করবো, এগুলো করলে যথেষ্ট হয়ে যাবে। আহ, তোমরা এটার উত্তর করো। এটা কি লেখা আছে? বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন দিন দিন বেড়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন দিব, আরেকটা প্রশ্ন দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। আচ্ছা আচ্ছা, শিলা ব্যাপারী, হ্যাঁ তুমি 7টায় ভর্তি হয়েছো, 7টার বই, তুমি বইও নিয়েছো। আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখে শিলা, সমস্যা নেই। আমরা লাইভ ক্লাসে মানে আমাদের প্রাইভেট ব্যাচে তো আমাকে একেবারে শুরু থেকে শুরু করব, অসুবিধা নেই। শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা ভর্তি হয়েছে অলরেডি লাইভে ব্যাচে, তারা তো অবশ্যই লাইভ ক্লাস পাবে। আর লাইভ ব্যাচে তো মোটামুটি অপেক্ষাকৃত কম স্টুডেন্ট। যেমন আমি যখন ক্লাসটি করাচ্ছি আমি দেখতে পাচ্ছি কমপক্ষে 500 স্টুডেন্ট ক্লাসটিতে ধরো পার্টিসিপেট করেছে অলরেডি, এবং পরে তো আরো করবে। তো আমরা যখন একটা লাইভ ব্যাচে ভর্তি হব, লাইভ ব্যাচে তো স্টুডেন্ট থাকবে খুবই কম, মানে সকলের সাথে ব্যক্তিগত একটা পরিচয় থাকবে আমার। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাচটা ওই প্রাইভেট, অফলাইনে যেমনটি প্রাইভেট পড়াই, জাস্ট অনলাইনেও জাস্ট ওরকমই হবে। সো ব্যাচে তোমরা যারা ভর্তি হয়েছো তারা তো সেই সার্ভিসটি পাবে। আর যারা ব্যাচে ব্যাচে ভর্তি হতে পারোনি, অসুবিধা নেই, তোমরা বাইরের ক্লাসগুলো করলে তাতেও তোমরা পারবে, অসুবিধা নেই, সেগুলো ক্লাসগুলো থাকবে। রোহান বলেছে বাংলাদেশ স্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনক্রিজিং ডে বাই ডে। রোহান, তোমার কিন্তু গঠনটা মিসিং হয়ে যাচ্ছে, ইসটা কিন্তু তুমি দাও নাই। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইনজি, তাহলে সাবজেক্টটা আগে আনো। সাবজেক্ট তুমি এনেছো যে কি এনেছো, যে বাংলাদেশ স্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা মেনে নিলাম। এই ভুল কোনো ভুল না ট্রান্সলেশনের ক্ষেত্রে, কিন্তু ইসটা মিসিং হয়ে গেছে, তুমি ইস দাও নাই। মোহাম্মদ আলামিন বলেছে দ্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। পারফেক্ট অ্যান্সার, আলামিনের হয়েছে। নাদিরা বলেছে দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। নাদিরটা আরো ভালো হয়েছে। বিপ্লব বলেছে বাংলাদেশ ফ্রেমওয়ার্কস ডেভেলপিং ডে বাই ডে। ফ্রেমওয়ার্কস ঠিক আছে, বাট বিপ্লব খেয়াল করো তুমি ইসটা মিস করছো, ঠিক আছে, অ্যামিজারটা মিস করছো। মুসা বলেছে দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। মুসারটাও ঠিক হয়েছে। আদি বলেছে দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এইটাই কারেক্ট অ্যান্সার, আমি সেটাই তোমাদের নিচ্ছি, যে দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ is developing day by day. আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো। আচ্ছা, এখন তারা অবিরামভাবে কাজ করছে। এটা চেষ্টা করো সবাই। এখন তারা অবিরামভাবে কাজ করছে, এটার আনসার কি হবে? এটা করে আজকে আমরা দুইটা রুল শেষ করব, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুটো আমরা সূত্র মোটামুটি জানলাম বা প্র্যাকটিস করলাম। অবশ্য আরো বেশি প্র্যাকটিস করা প্রয়োজন, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জানতে পারবে, এই আর কি। দেখতে পাচ্ছি তোমরা চেষ্টা করছো। ছাড়া একটু ভুল আছে, আচ্ছা ভুল থাকতে পারে। দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ডেভেলপিং, অবকাঠামো দিন দিন বেড়ে যাচ্ছে। ও সরি, হ্যাঁ ডেভেলপিং, আমি ডেভেলপিং লিখছি না, ইনক্রিজিং হবে। থ্যাংক ইউ। কে বললো? সাদিয়া। সাদিয়া, তোমাকে ধন্যবাদ, আসলে খেয়াল ছিল না, এটা ইনক্রিজিং ডে বাই ডে। থ্যাংক ইউ সাদিয়া, আমার এটা খেয়াল ছিল না। আচ্ছা এরপর দেখো, বাংলাদেশ ইজ স্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইজটা সাফায়েত আমাদের সাবজেক্টের পরে দিতে হবে, ঠিক আছে তোমার। মোহাম্মদ আলামিন বলেছে দে আর ওয়ার্কিং কুইকলি। কুইকলি না আলামিন, এখানে অবিরামভাবে মানে কুইকলি না, অবিরামভাবে মানে অন্য একটা জিনিস, সেটা আমি পরে বলছি। তোমরা চেষ্টা করো, দেখি কারো কাছ থেকে উত্তরটা আসে কিনা। কমেন্টে তোমরা দেখো কে সঠিক দেখে, আমরা ওয়েট করছি। আলামিন বলেছে দে আর ওয়ার্কিং কুইকলি, না কুইকলিটা হবে না, দে আর ওয়ার্কিং তোমার ঠিক আছে, বাট কুইকলি অ্যাডভার্বটা হয় না। কুইকলি মানে দ্রুত, আমাদের আসবে অবিরাম ভাবে। আচ্ছা,
দেখি আমরা উত্তরগুলো। আদি বলেছে নাও দে আর ওয়ার্কিং কন্টিনিউয়াসলি, মুসাও বলেছে নাও দে আর ওয়ার্কিং কন্টিনিউয়াসলি। আচ্ছা, নাদিরা বলেছে নাও দে আর ওয়ার্কিং এন্ডলেসলি। হ্যাঁ, এন্ডলেসলিও হয়, ঠিক আছে, এটাও কারেক্ট আনসার। ঠিক আছে, হয় তোমাদের। দেখি এখন, এখন মানে কি বলো? নাও, তারা মানে দে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ফুল ভার্বের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট হচ্ছে দে, আর কাজ করছে মানে ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং। আচ্ছা, তাহলে এখন মানে নাও, তারা মানে হচ্ছে দে, অ্যামিজারের আর, কাজ করছে মানে ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং। এরপর একটা রয়েছে অবিরাম ভাবে। অবিরাম ভাবে মানে হচ্ছে নন স্টপ, নন স্টপ বলতে পারো, অথবা বলতে পারো তোমার কন্টিনিউয়াসলি, অথবা চিজ, চিজলেসলি। তুমি যেটা বসা, নন স্টপ, কন্টিনিউয়াসলি, চিজলেসলি, যে কোনো একটাই হবে। হ্যাঁ, অনেকেই বলেছো কন্টিনিউয়াসলি তোমাদের হয়েছে। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা আজকে ট্রান্সলেশনের দুটি ক্লাস, মানে দুটি সূত্র করলাম। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আরও ক্লাস করব ট্রান্সলেশনের। এই দুটো সূত্র বড় ছিল, তার জন্য একটু আমরা বিস্তারিত আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী ক্লাসে আমরা বাকি সূত্রগুলো আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা ক্লাসগুলো এতক্ষণ পরে মানে ধরে যারা দেখেছো শেষ মুহূর্ত পর্যন্ত, কার কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবে, বা এই লাইভ ক্লাসে আমার আরো কি করা উচিত ছিল, কি করলে তোমাদের আরো ভালো লাগতো, ভালো হতো, সেটা একটু কমেন্টে জানিয়ে দিই। আমি কমেন্টে জানিয়ে দিলে আমি নিজেকে মডিফাই করতে পারবো। আই ক্যান মডিফাই মাই সেলফ তোমাদের জন্য। আর কার কেমন লাগলো প্লিজ কমেন্টে একটু জানিয়ে দেবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাবো। তার আগে বলে নেব, তোমরা যারা শুরু থেকে শুরু করতে চাও তারা লাইভ ব্যাচে, প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের শনি সোম বুধ ক্লাস হবে, কমপক্ষে 1 ঘন্টা করে ক্লাস হবে, এবং সেখানে আমরা যে ক্লাস প্ল্যান দিয়েছি প্রতিদিন, যে আমাদের ক্লাস, তোমরা ক্লাস প্ল্যান পেয়েছো, ফেসবুকেও দিয়েছি, আমি গ্রুপেও দিয়েছি, তো সেইখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো সেই ক্লাস প্ল্যান আমরা যেটা দিয়েছি আমাদের শুরু থেকে ক্লাস শুরু করার জন্য, তোমরা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। প্রাইভেট যে ব্যাচ রয়েছে, এটি প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হলে অথবা বুস্টার সাজেশন প্লাস ফাইনাল সাজেশন বই নিতে হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে 0184385236 হোয়াটসঅ্যাপে SMS করতে হবে। হোয়াটসঅ্যাপে SMS করবে বা ভয়েস দিতে পারো, SMS করাটাই ভালো, SMS দিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের কথা। মানে খুব আমাদের যেহেতু 1 তারিখ থেকে ব্যাচটা শুরু করব, তাই আমি চাই, বারবার বলছি এই কারণে, যে 1 তারিখ থেকে যেহেতু ব্যাচ শুরু করব, শুরু থেকে শুরু করতে হলে তোমরা এই ব্যাচে অবশ্যই ভর্তি হতে পারো। আর একটা কথা, যেটা এই ব্যাচে তোমরা যারা দেখা যায় ব্যস্ততার জন্য, কর্মব্যস্ততার জন্য ক্লাসটা যদি কোনো মতে মিস করে ফেলো, ফেসবুকে যেহেতু করাবো, ফেসবুক প্রাইভেট গ্রুপে, সেই ক্ষেত্রে তোমার এইটা কিন্তু রেকর্ডেড হয়ে যাবে, তুমি কিন্তু পরে ক্লাসগুলো করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে। প্রিয় পরীক্ষার্থীরা, প্রযুক্তির উৎকর্ষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কাজেই প্রযুক্তির এই উৎকর্ষের যুগে এই অনলাইনে প্রাইভেট পড়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমার অফলাইনে ব্যাচ রয়েছে, কিন্তু আমি মনে করি অফলাইনের ব্যাচের মতোই এই অনলাইন প্রাইভেট ব্যাচেও পড়ানো যেতে পারে। আমি গত বছর এই অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করি নাই, এটা আমার ভুল ছিল। গত বছর যদি আমি এই অনলাইন ব্যাচটা শুরু করতাম, আমার মনে হয় আরো হয়তো কয়েক হাজার স্টুডেন্ট বেশি পাস করে যেতে পারতো, আমার যেটা মনে হয় ইনশাআল্লাহ। তো আমি চাই অফলাইন, আমি যে তোমার প্রাইভেট বাদে যে ক্লাসগুলো দিচ্ছি, এগুলো ক্লাস করলেও অনেকেই পাস করে গিয়েছে গত বছর, হাজার হাজার, কমপক্ষে 20,000 স্টুডেন্ট তো পাস করে গিয়েছে আমার, কমপক্ষে তোমার বাইরের ক্লাসগুলো দেখে। তো লাইভ ব্যাচে আমি যাদেরকে ভর্তি করতে চাচ্ছি এবছর থেকে, তারা একটু ইন্টেন্সিভ কেয়ারে, হয়তো তারা একটু দুর্বল, আমার সাথে হয়তো তারা যা বোঝে নাই সেটা বলতে পারে নাই, কিন্তু লাইভ ব্যাচে যদি ভর্তি হয় তারা সেটা মন খুলে বলতে পারবে, তাদের সমস্যাটা আমি নিতে পারবো, সমস্যাটা নিয়ে তাদের আমি সমস্যাগুলো সমাধান করতে পারবো। এর জন্যই মূলত লাইভ ক্লাসের ব্যবস্থা করা। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত চিন্তা করছো, তোমরা চিন্তা করে 1 তারিখের আগেই ভর্তি হয়ে যাও, কারণ ক্লাস কিন্তু শুরু হবে। আর যদি 1 তারিখের পরে তোমরা ভর্তি হও, অসুবিধা নেই, বাকি ক্লাসগুলো তোমরা রেকর্ডেড পাবে। কিন্তু লাইভ ব্যাচে লাইভ ক্লাসগুলো করার মজাটা অন্যরকম, যে তুমি একটা কিছু বুঝতেছো না, তাৎক্ষণিকভাবে তুমি প্রশ্ন করতে পারো। আমাদের
লাইভ ব্যাচের আরো কিছু সুবিধা আছে, যেমন মনে করো প্রতিদিন আমি রাইটিং পার্ট পড়া দিব, রাইটিং পার্ট বুঝাই দিয়ে পড়া দিব, এবং সেই পড়া তোমাকে আমাকে দিতে হবে। কিভাবে দিবা সেটারও কিন্তু ব্যবস্থা আছে। তুমি গ্রুপে আসো, তারপর আমি তোমাকে অবশ্যই বিস্তারিত বলছি যে আহ, তোমার প্রতিদিনের লেখাটা কিন্তু আমি প্রতিদিন পাবো, এবং তোমার লেখায় কি ভুল হলো সেটা কিন্তু আমি চেক করে তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। প্রিয় পরীক্ষার্থীরা, আজকের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আমরা আজকের ক্লাস রাখবো, কিন্তু তার আগে বলে নিব তোমরা যারা যারা বইটি নিতে চাও অথবা লাইভ ক্লাসে ভর্তি হতে চাও, তারা এই হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে আমাকে SMS করে জানতে পারো। প্রিয় পরীক্ষার্থীরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। কয়েকদিন আগে আমাদের একটি দুর্যোগ গেল, দুর্যোগ কাটিয়ে হয়তো অনেকেই তোমরা রিফর্মড হয়েছো, অনেক এলাকা হয়তো এখনো কারেন্ট নেই। তো তোমরা যে পরবর্তীতে এই ক্লাসগুলো যারা দেখেছো সকলকে স্বাগত জানাচ্ছি, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভাই বোন আমার এই ক্লাসটি এখনো দেখছে, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেকেই কমেন্ট করেছো, এবং তোমরা তোমাদের নিকটবর্তী বন্ধু বান্ধবকে অবশ্যই একটু লাইক মানে মেনশন করে দেবে বা তাকে জানিয়ে দেবে এখানে ক্লাসগুলো হয়। প্রিয় পরীক্ষার্থীরা, আল্লাহ তাআলা সকলকে অনেক 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 ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।